Welcome to Let's Do Math Magic. আজ আমরা সপ্তম শ্রেণীর ১ নম্বর অধ্যায়ের পূর্বপাঠের পুনরালোচনার কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো শুরু করব। আজ আমরা প্রথম 4টে অঙ্ক করব। এর পরের ভিডিওগুলোতে আমরা কোষে দেখি 1.1 এর নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তাহলে চলো শুরু করা যাক। এক নম্বর অঙ্কে বলা হয়েছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। শুরুতে ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল। এরপরে সিতারা বেগম মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে প্রদত্ত বিক্রি হওয়া পেয়ারার সংখ্যা সমান মোট পেয়ারার 1/4 অংশ। অর্থাৎ এই মোট পেয়ারার সংখ্যা কত? মোট পেয়ারা শুরুতে ছিল 60টি। তাহলে 60-এর 1/4 অংশ, এটা আমরা লিখতে পারি, কারণ মোট পেয়ারা ছিল 60টি। এখন 60-এর 1/4 অংশ মানে 60 গুণ 1/4, অর্থাৎ 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 15 60, অর্থাৎ 15। অর্থাৎ মোট বিক্রি হওয়া পেয়ারার সংখ্যা হলো 15। সুতরাং সিতারা বেগমের কাছে পেয়ারা পড়ে রইল কটা পড়ে রইল? শুরুতে যে কটা পেয়ারা ছিল অর্থাৎ 60টা, বিয়োগ কটা বিক্রি হলো অর্থাৎ 15টা। এই কটা পেয়ারাই তো পড়ে থাকবে। 60 বিয়োগ 15 সমান 45টি। এটাই আমাদের উত্তর। শুরু করি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। অঙ্কে বলা রয়েছে মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা হিসাব করে দেখি। তাহলে আমরা লিখতে পারি মা আমাকে দিয়েছেন কত দিয়েছেন? 60 টাকার 5/6 অংশ। 60 টাকার 5/6 অংশ, যেটাকে আমরা লিখতে পারি 60 গুণ 5/6 টাকা। অর্থাৎ এখন 60কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি আমরা পাই 10, অর্থাৎ 10 গুণ 5 টাকা, অর্থাৎ 5 10 50 টাকা। একইভাবে আমরা বার করতে পারি মা দাদাকে কত টাকা দিয়েছেন। মা দাদাকে
দিয়েছেন কত টাকা? না, ৪৫ টাকার ৭/৯ অংশ। ৪৫ টাকার ৭/৯ অংশ, যেটাকে আমরা লিখতে পারি ৪৫ গুণ ৭/৯ টাকা। এখন ৪৫কে যদি আমরা ৯ দিয়ে ভাগ করি, তাহলে ৯×৫ = ৪৫, অর্থাৎ ৫ গুণ ৭ টাকা বা ৩৫ টাকা। এখন প্রশ্নে বলা আছে মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা হিসাব করে দেখি। তাহলে আমরা পেলাম মা আমাকে দিয়েছেন ৫০ টাকা এবং মা দাদাকে দিয়েছেন ৩৫ টাকা। যেহেতু ৫০ টাকা ৩৫ টাকার থেকে বড়, অতএব আমরা লিখতে পারি মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এটাই হলো আমাদের উত্তর। শুরু করি ৩ নম্বর অঙ্ক। ৩ নম্বর অঙ্কে বলা আছে গণেশবাবু ৩ দিনে একটি কাজের যথাক্রমে ৩/১৪ অংশ, ৪/৭ অংশ এবং ১/২১ অংশ শেষ করেছেন। তিনি ৩ দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত গণেশবাবু ৩ দিনে কাজটির যথাক্রমে ৩/১৪ অংশ, ৪/৭ অংশ এবং ১/২১ অংশ শেষ করেছেন। অতএব গণেশবাবু ৩ দিনে মোট কাজ করেছেন ৩ দিনে করেছেন মোট কাজটির কত অংশ? তাহলে ৩ দিনে তিনি মোট যত কাজ করেছেন সেটা এই ৩টে ভগ্নাংশকে যদি আমরা যুক্ত করি তাহলেই পেয়ে যাব। তাহলে ৩/১৪ যোগ ৪/৭ যোগ ১/২১ অংশ। এখন এই ৩টে ভগ্নাংশটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এদের হরগুলো প্রত্যেকে আলাদা। তাহলে এদের যোগ করার জন্য আগে আমাদের হর ৩টির লসাগু বার করতে হবে। সেটা বার করার জন্য আমরা এই সাইডে করে নিই লসাগুটা। তাহলে ১৪, ৭ এবং ২১ ৭ দিয়ে ভাগ করা যাবে, তাহলে ৭ দুগুণে ১৪, ৭ একে ৭ এবং ৩ ৭-এ ২১। এরপরে দেখছি ২, ১ এবং ৩ এদের কোনো সাধারণ কোনো উৎপাদক নেই, সুতরাং এই ৩টে সংখ্যার লসাগুকে আমরা লিখতে পারি ৭ গুণ ২ গুণ ১ গুণ ৩, অর্থাৎ ৭ দুগুণে ১৪, ১৪ ৩ ৪২। তাহলে এদের যোগফল হবে, যোগফলের কমন বা সাধারণ হর হবে ৪২। সুতরাং ৩/১৪কে আমরা লিখতে পারি ১৪ গুণ ৩ ৪২, সুতরাং লবে আমরা ৩ গুণ ৩ লিখতে পারি। ৪/৭ ৭ গুণ ৬ ৪২, সুতরাং ওপরে লবে আমরা ৪ গুণ ৬ লিখলাম। আর ২১ দুগুণে ৪২, সুতরাং লবে ১ গুণ ২ অংশ, অর্থাৎ ৯ যোগ ২৪ যোগ ২ বাই ৪২ অংশ বা
24 আর 2 26, 26 আর 9 35, সুতরাং 35-এর 42 অংশ। এই 35-এর 42-কে যদি আমরা দেখি, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। এখন লবকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 5 35, এবং হরকেও যদি 7 দিয়ে ভাগ করি, 6 7 42, অর্থাৎ 5-এর 6 অংশ। তাহলে আমরা পেয়ে গেলাম গণেশবাবু 3 দিনে করেছেন মোট কাজটির 5-এর 6 অংশ। অতএব বাকি কাজ তাহলে কত হবে? বাকি কাজ হবে, পুরো কাজটি যদি 1 অংশ হয় তাহলে 1 বিয়োগ 5-এর 6 অংশ, অর্থাৎ 6 হলো লসাগু, 6 6 কে 6 আর বিয়োগ 5, অর্থাৎ 6 বিয়োগ 5/6 অংশ, অর্থাৎ 1-এর 6 অংশ। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম। গণেশবাবু 3 দিনে করেছেন মোট কাজের 5-এর 6 অংশ, এবং বাকি কাজ রয়েছে 1-এর 6 অংশ। এটাই হলো আমাদের উত্তর। চলে যাই 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা রয়েছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে অঙ্কটি বোঝার সুবিধের জন্য প্রথমে আমরা চেষ্টা করি একটা বাঁশের ছবি আঁকতে। ধরা যাক এটি হলো বাঁশ, এবং এই বাঁশের বলা আছে 1/3 অংশে, অর্থাৎ এই রকম কোনো একটা অংশে লাল রং করা হয়েছে, এবং 1/5 অংশে এরকম সবুজ রং করা হয়েছে। বোঝার সুবিধের জন্য আমি বাঁশটিকে এই 1/3 অংশে লাল রং করে দিয়েছি এবং 1/5 অংশে সবুজ রং করে দিয়েছি। এছাড়াও অঙ্কে বলা রয়েছে যে বাঁশটির বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে। তাহলে আমি বোঝার সুবিধের জন্য বাকি অংশটায় হলুদ রং করেছি, এবং আমরা জানি যে এই অংশটার দৈর্ঘ্য হলো 14 মিটার। তাহলে এবার ছবিটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো যে বাঁশের 1/3 অংশে লাল রং হয়েছে, 1/5 অংশে সবুজ রং হয়েছে, এবং বাকি যে 14 মিটার আছে সেখানে হলুদ রং করা হয়েছে। বলা হয়েছে বাঁশটি কত মিটার লম্বা সেটা হিসাব করে বলতে হবে। এখন আমরা লিখতে পারি যে এই অংশটা, অর্থাৎ বাঁশের সবুজ এবং লাল রং করা অংশটি হলো কত? সবুজ অংশ হলো 1/5 এবং লাল করা অংশটি হলো 1/3। তাহলে 1/5 যোগ 1/3। এবার এই দুটি ভগ্নাংশের হর আলাদা, সুতরাং এদের লসাগু যদি আমরা করি, 5 আর 3-এর লসাগু কত হবে? 15, কারণ এদের মধ্যে কোনো 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক আর নেই। সুতরাং 5 3 15 আমরা লিখতে পারি। সুতরাং ওপরে লবে কত লিখতে হবে? 1/5-এর জন্য 5 3 15, সুতরাং 1 গুণ 3, আর 1/3-এর জন্য 3 5 15, সুতরাং 1 ইন্টু 5, অর্থাৎ কত হলো? 3 যোগ 5/15 বা 8/15 অংশ। তাহলে বাঁশের সবুজ এবং লাল রং করা অংশটি হলো 8/15। তাহলে সম্পূর্ণ বাঁশটি হলো 1 অংশ। তাহলে শুধু হলুদ রং করা অংশটি কত হবে? 1 বিয়োগ 8/15, কারণ এই অংশটা অলরেডি আমরা জানি 8/15। সুতরাং হলুদ রং করা
বাঁশের বাকি অংশটি হলো সমান 1 বিয়োগ 8 এর 15 সমান, এদের লসাগু হবে 15, সুতরাং 1 গুণ 15 বিয়োগ 8 গুণ 1, বা 15 মাইনাস 8 বাই 15, বা 7 এর 15। অর্থাৎ এই অংশটি বেরোলো 7 এর 15। তার মানে আমরা এখান থেকে একটা হিসাব করতে পারি যে বাঁশটির 7 এর 15 অংশ মানে হলো 14 মিটার, কারণ দেওয়া আছে বাঁশের হলুদ রঙের অংশটি 14 মিটার লম্বা। অতএব বাঁশটির 7 এর 15 অংশ সমান 14 মিটার। অতএব বাঁশটির এক অংশ তাহলে কত হবে? 7 এর 15 অংশ এক অংশের কম, সুতরাং এক অংশের পুরো দৈর্ঘ্য বার করতে গেলে এই 14 মিটারকে 7 এর 15 দিয়ে ভাগ করতে হবে, যেটাকে আমরা লিখতে পারি 14 গুণ 15 বা বাই 7, কারণ 15 বাই 7 হলো 7 এর 15 অনন্যক। সুতরাং 14 গুণ 15, এবার 14কে আমরা 7 দিয়ে ভাগ করলে পাই 2, সুতরাং 2 গুণ 15 মিটার বা 30 মিটার। অতএব সম্পূর্ণ বাঁশটি 30 মিটার লম্বা। এই হলো আমাদের উত্তর।